বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট। তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি এমডি আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, তোমরা সামাজিক পরিসংখ্যানের যে গণসংখ্যা সারণীগুলো আমরা তৈরি করি, তোমরা এখানে জানো যে আমরা শ্রেণী ব্যবধান তৈরিতে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করি, অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত পদ্ধতি। এটা নিয়ে তোমরা অনেকে আমাকে কাছে যোগাযোগ করছো, জানতে চেয়েছো যে এটা আমরা কিভাবে দেই, একটু আলোচনা করার জন্য। তোমরা এর আগে যে দুইটা ক্লাস 1 এবং ক্লাস 2, ওইখানে আমি আহ, আহ, কিভাবে গণসংখ্যা সারণী প্রস্তুত করে এটা আমি টেবিল সহকারে আলোচনা করেছি। তো অনেকে জানতে চেয়েছো বিধায় আজকে অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভুক্ত পদ্ধতি কি একটু আলোচনা করব, পাশাপাশি একটা অঙ্ক দিয়ে আমরা এটা দেখাই দিব। হ্যাঁ, তো দেখো, দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করি, একটা অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত পদ্ধতি। আগে আমরা জানি যে অন্তর্ভুক্ত পদ্ধতিটা কি। অন্তর্ভুক্ত পদ্ধতি বা ইনক্লুসিভ মেথডটা কি। এখানে শ্রেণীর দুটি সীমাই ধরা হয়। আমরা জানি যে শ্রেণী ব্যবধান তৈরি করতে গেলে দুইটা শ্রেণী হয়, তো এরকম এই যে উদাহরণে দেওয়া আছে, এই যে একটা শ্রেণী, মানে এই যে শ্রেণীটা, এই শ্রেণীর একটা নিম্নমান থাকে, একটা উচ্চমান থাকে। তো এখানে শ্রেণীর দুটি সীমাই ধরা হয়, এটাও নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। তাহলে এখানে যখন আমরা পরবর্তী টালি মানে কাটি, যখন আমরা উপাত্ত গুলাকে আমরা কেটে কেটে এনে আমরা ইয়েতে বসাই, টেবিলে বসাই, শ্রেণী ব্যবধানের বরাবর আমরা টালি বসাই, তখন আমরা কিন্তু দেখা গেল যে যদি 10 পাই এই ঘরে বসাই, আমরা 19 পেলে কিন্তু এখানেই বসাই। মানে মূল কথা হচ্ছে এখানে শ্রেণীসীমাটা কিন্তু 10 এবং 19 মিলে কিন্তু একটা শ্রেণী। 10 এবং 19 যাই আমরা পাবো তাই এই ঘরে আমরা কাউন্ট করব। তাহলে এখানে বলছে নিম্ন সীমা এবং উচ্চ সীমা উভয় অন্তর্ভুক্ত করা হয়। মানে এই সীমাটার মধ্যে আমি 10 এবং 19 এর মধ্যে যা পড়ে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 পর্যন্ত যতগুলো আমরা তোমার ডাটা পাবো, যতগুলো উপাত্ত পাবো, সবগুলো করে কাউন্ট করব। মূল কথা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি হচ্ছে যে এখানে শ্রেণীর দুটি সীমাই, মানে এই শ্রেণীটা অঙ্কন করতে দুইটা সীমা 10 এবং 19, এই দুইটা সীমা আমরা কাউন্ট করব। উচ্চ সীমাও কাউন্ট করব, নিম্ন সীমাও কাউন্ট করব। এটাকে বলে আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি। আর বহির্ভুক্ত পদ্ধতি হচ্ছে এখানে শ্রেণীর নিম্ন সীমাটা অন্তর্ভুক্ত থাকে কিন্তু উচ্চ সীমা অন্তর্ভুক্ত থাকে না। উচ্চ সীমাটা অন্তর্ভুক্ত থাকে পরের ঘরে, পরের ঘরের আবার নিম্ন সীমাতে অন্তর্ভুক্ত থাকে। ধরো এখানে উদাহরণস্বরূপ একটা শ্রেণী সীমা হচ্ছে 10 থেকে 20, পরেরটা দেখো 20 থেকে 30, 30 থেকে 40। এখন আমি যদি 10 কোনো জায়গায় ডাটা পাই বা উপাত্ত পাই, আমি কিন্তু এই ঘরে আমি একটা টালি দিব। কিন্তু যদি আমি 20 পাই, তাহলে কিন্তু আমি এই ঘরে টালি দিব না, টালি দিব পরের ঘরে। তাহলে কি বোঝা যাচ্ছে, 20 এই শ্রেণী সীমায় কাউন্ট হচ্ছে না, এই শ্রেণীর মধ্যে কাউন্ট হচ্ছে না, পরের ঘরে কাউন্ট হয়। তাহলে আমরা বলতে পারি যে এই যে উচ্চ সীমাটা এই ঘরে কাউন্ট হচ্ছে না, এটাকে বলে বহির্ভুক্ত। সহজ কথায় যে একটা শ্রেণীর নিম্ন সীমা এই যে 10 কাউন্ট হবে, কিন্তু 20 মানে উচ্চ সীমাটা এখানে 20 কাউন্ট হবে না। আবার দেখো এখানে যদি আমরা তাকাই, এখানে যদি আমি একটা টালি দিতে চাই, একটা মানে একটা উপাত্ত এনে, তাহলে দেখা যাবে যদি 20 হয় তাহলে আমি এই ঘরে তো একটা টালি দিব, কিন্তু যদি 30 হয় তাহলে কিন্তু আমি এই ঘরে টালিটা দিব না। কারণ 20 থেকে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, হ্যাঁ, 29 পর্যন্ত আমি এই ঘরে টালি দিব, কিন্তু 30 চলে আসলে আমি 30 এর পরে ঘরে দিব। তাহলে কি বোঝা যাচ্ছে যে উচ্চ সীমাটা এই ঘরে কাউন্ট হচ্ছে না, অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তাহলে যে পদ্ধতিতে আমরা নিম্ন সীমা অন্তর্ভুক্ত করি, উচ্চ সীমা অন্তর্ভুক্ত করি না, এটাকে বলে আমরা বহির্ভুক্ত পদ্ধতি। আর যে শ্রেণী সীমা এবং নিম্ন সীমা এবং উচ্চ সীমা উভয়ই আমরা অন্তর্ভুক্ত করি, হ্যাঁ, এখানে 10 থেকে 19 এর মধ্যে যতগুলো মান পাওয়া যাবে সবগুলো আমরা এখানে কাউন্ট করব। তাহলে এটাকে বলে অন্তর্ভুক্ত। আর এখানে 10 থেকে 20 এর ভিতরে আমরা 19 পর্যন্ত যা পাবো এই ঘরে কাউন্ট করব, কিন্তু 20 পেলেই পরের ঘরে কাউন্ট হবে, পরের শ্রেণী সীমায় কাউন্ট হবে। এই কারণে আমরা এটাকে বলি বহির্ভুক্ত পদ্ধতি। শিক্ষার্থীরা, আমরা একটা অঙ্কের মাধ্যমে উদাহরণ দিয়ে এটা বোঝাচ্ছি। দেখো, এই এই যে আমি মানটা কিন্তু বিগত যে দুইটা ক্লাস, ওই দুইটা ক্লাসও কিন্তু আমি এই মানটাই ব্যবহার করছি, হ্যাঁ, বারবারই, কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য এই মানটা আমি ব্যবহার করছি। তোমরা এই অঙ্কটা বোঝার সুবিধার্থে ক্লাস 1 এবং ক্লাস 2 দেখে আসবে।
তো এখানে এরকম 30টা মান দেওয়া আছে না, 30টা মান দিলে আমরা জানি যে আমরা গণসংখ্যা নির্বাচন করি কিভাবে। প্রথম মোট উপাত্ত, যেহেতু 30টা মান 30, সর্বোচ্চ মান এখানে সবচেয়ে বড় 45, এখানে 45 লিখছি। সর্বনিম্ন মান সবচেয়ে ছোট মান হলো 7, এখানে 7 লিখলাম। পরিসরের সূত্র তো আমরা জানি যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তাহলে আমি দেখো সর্বোচ্চ মান 45, সর্বনিম্ন 7, বিয়োগ করলাম, বিয়োগ করলে 38 হয়। 38 সাথে সূত্রে 1 যোগ দিলাম, 39 হয়। তোমাদেরকে আবারও বলছি যে তোমাদের বইয়ে অনেক সময় প্লাস 1 থাকে না। আমরা প্লাস 1 কেন ব্যবহার করি? পরিসরের সূক্ষ্ম মান নির্ণয়ের জন্য প্লাস 1 ব্যবহার করি। আচ্ছা, তারপরে দেখো আমরা 5 নম্বরে আমরা কি করি? শ্রেণী সংখ্যা বের করি। এটা তো জানোই যে শ্রেণী সংখ্যা, দেখো 5 নম্বরে কিন্তু শ্রেণী সংখ্যা আমি বের করতে পারি, শ্রেণী ব্যবধানও বের করতে পারি। আমি ক্লাস 2 তে আগে শ্রেণী ব্যবধান বের করছি, পরে শ্রেণী সংখ্যা বের করছি। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে ক্লাস 2 এর এই সীমানাটা আমি এখানে নিয়ে আসছি, যে আগে শ্রেণী ব্যবধান বের করলে কি সূত্র প্রয়োগ করতে হবে, কিংবা যদি আগে শ্রেণী সংখ্যা বের করি কি সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা ক্লাস 2 তে আলোচনা করছিলাম আগে 5 নম্বরের শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান বের করতে গেলে তখন যদি প্রশ্নের মধ্যে কিছু দেওয়া না থাকে, দেখো এই প্রশ্নের মধ্যে কিন্তু শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা কিছু দেওয়া নাই। দেওয়া না থাকলে কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করি, আর দেওয়া থাকলে তো 5 নম্বরে লিখবো যেটা দেওয়া থাকে, যে দেওয়া আছে শ্রেণী সংখ্যা এত, কিংবা দেওয়া আছে শ্রেণী ব্যবধান এত। যেহেতু দেওয়া নাই, দেওয়া না থাকলে দুইটা সূত্র, শ্রেণী সংখ্যা লিখলে আগে শ্রেণী সংখ্যা লিখলে এই সূত্রটা, আর যদি আগে শ্রেণী ব্যবধান লিখি তাহলে এই সূত্রটা। যেহেতু ক্লাস 2 তে আমি শ্রেণী ব্যবধান আগে লিখছিলাম, এই সূত্রটা প্রয়োগ করছিলাম। পরিসরে 5 এবং 25 দ্বারা ভাগ করে দুইটা মান বের হয়, দুইটা মানের মধ্যবর্তী একটা পূর্ণ সংখ্যাকে আমরা ধরে নিই শ্রেণী ব্যবধান। আর তারপরে আমরা সবসময় অঙ্কের সুবিধার জন্য আমরা ধরি 5, 10, 15 এরকম মানগুলাকে ধরি। তুমি নিম্ন মানটাই যে দুইটা মান, আমরা 5 কে ভাগ দিলে এখানে 7.8 পাই, এবং পরিসরকে 25 দিয়ে ভাগ দিলে আমরা এখানে 1.56 পাই। মানে 7.8 এবং 1.56 এর মধ্যে আমরা এই যে দুইটা মান পাইছি, এই দুইটা মানের মধ্যবর্তী যে কোনো পূর্ণ সংখ্যা 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত নিতে পারবো। আমরা সুবিধার জন্য 5 নিয়েছিলাম। এবং এর পরবর্তী আমরা শ্রেণী সংখ্যাকে বের করছি কিভাবে? পরিসরে ভাগ দিয়েছি শ্রেণী ব্যবধান দ্বারা, আমার শ্রেণী সংখ্যা বের হয়ে গেছে। এটা হচ্ছে একটা নিয়ম, যদি আগে শ্রেণী ব্যবধান ব্যবহার করি। কিন্তু আমি এই অঙ্কে আগে প্রথম শ্রেণী সংখ্যা বের করছি, মানে আগে শ্রেণী সংখ্যা বের করব। তো আগে শ্রেণী সংখ্যা বের করলে আমরা কি করি? এই সূত্রটা প্রয়োগ করি। এই যে আমাদের যে এই সূত্রটা, এটা আমরা বলি ক্যালভিনের সূত্র বা স্ট্রাকচার সূত্র। আমরা শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি 1 প্লাস কে সমান সমান 1 প্লাস 3.322 লগ এন। তারপর আমরা কি করি? এখানে লগ এন, এন এর মান কত? দেখো 30, এখানে 30 মানে এন সমান সমান 30 পাইছি, তো এখানে আমরা এন এর মান 30 বসাই ফেলছি। তাহলে এখন তুমি যদি ক্যালকুলেটরে লগ 30 দিয়া সমান সমান চিহ্ন দাও, তাহলে আসবে 1.477। 1.477 এর সাথে যদি আমি 3.322 রে গুণ দিই, তাহলে আসে 4.906। এটাকে যদি আমি একের সাথে যোগ দিই, তাহলে আমার হবে 5.91। আমি এখানে 2 ঘর নিয়ে আসছি, এ কারণে 91 হয়ে গেছে। তোমরা এটা জানো যে যে ঘরকে বাদ দিব, যে ঘরটাকে বাদ দিব, এই ঘরটা যদি 5 এর উঠতে হয়, আগের ঘরে আমরা 1 যুক্ত করি। যেহেতু 6, এই 3 নাম্বার ঘরটাকে বাদ দিব, এই 3 নাম্বার ঘরটাকে বাদ দেওয়ার কারণে আমি 2 নাম্বার ঘরে 1 যোগ করছি। এটা তোমরা নিয়মটা জানো, কেউ না পারলেও কোনো সমস্যা নাই, যা আছে হুবহু বসাই দিলেও চলবে। তো এখানে আমরা এখানে শ্রেণী সংখ্যা কত পাইছি আমরা? 5.91। আচ্ছা, আমরা তো জানি যে আমরা কখনোই শ্রেণী সংখ্যাটা আমরা দশমিকে নিতে পারি না, পরবর্তী পূর্ণ সংখ্যা নেওয়া লাগে, কারণ এটাই নিয়ম। আমার দেখো আমরা নিছি কি 6, আবার এখানে লিখে দিয়েছি যে পরবর্তী পূর্ণ সংখ্যা, কারণ শ্রেণী সংখ্যা কখনো দশমিকের হতে পারে না। তারপরে দেখো 6 নম্বরে, যেহেতু আগে শ্রেণী সংখ্যা বের করতে, এখন কি বের করবো? শ্রেণী ব্যবধান। তাহলে আমরা কি করব? পরিসরকে শ্রেণী সংখ্যা দ্বারা ভাগ দিলে শ্রেণী ব্যবধান বের হবে। তো আমাদের এখানে পরিসর পাইছিলাম 39, 39 রে এই যে এখানের শ্রেণী সংখ্যাটা 6, 6 দ্বারা ভাগ দিলে 6.5 হয়। যেহেতু এটাও দশমিকের সংখ্যা, আমরা শ্রেণী ব্যবধানও দশমিক নিতে পারবো না, নিচে পরবর্তী পূর্ণ সংখ্যা। তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যা, কারণ শ্রেণী ব্যবধান কখনো দশমিকের হতে পারে না। আচ্ছা, এখন আমরা এই উপরোক্ত তথ্য থেকে কি করব? দেখো 7 শ্রেণী ব্যবধান নিয়ে, এই যে শ্রেণী ব্যবধানটা 7 শ্রেণী ব্যবধান নিয়ে 6 শ্রেণী সংখ্যা বিশিষ্ট, কারণ যেহেতু শ্রেণী সংখ্যা 6টা, মানে শ্রেণী আমার 6টা হবে। 6 শ্রেণী সংখ্যা বিশিষ্ট একটি গণসংখ্যা সারণী অন্তর্ভুক্ত অবলিক বহির্ভুক্ত আমি দেখছি। তোমরা কিন্তু যে কোনো একটা দিবে, অন্তর্ভুক্ত অথবা বহির্ভুক্ত। আমি তোমাদের ওই যে বললাম যে আজকের ক্লাসটি হচ্ছে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত বোঝানোর জন্য। তো তোমরা যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকে, অবশ্যই অবশ্যই বহির্ভুক্ত দিবে, কারণ বহির্ভুক্ত দিয়ে সবগুলো চিত্র অঙ্কন করা যায়, অন্তর্ভুক্ত দিয়ে করা যায় না। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্তকে পাশাপাশি রেখে মানে চেষ্টা করছি ক্লাসটা করানোর জন্য। তো দেখো লিখলাম যে উপরোক্ত তথ্য থেকে 7 শ্রেণী ব্যবধান নিয়ে, এই যে শ্রেণী ব্যবধান 7 নিয়ে 6 শ্রেণী সংখ্যা বিশিষ্ট একটি গণসংখ্যা সারণী অন্তর্ভুক্ত অবলিক বহির্ভুক্ত পদ্ধতিতে তৈরি করি। তোমরা দিবে বহির্ভুক্ত। আচ্ছা, আমি এখানে শুরুতে দেখো আমি শ্রেণী ব্যবধান ব্র্যাকেটে অন্তর্ভুক্ত লিখছি। আমি লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা যদি এখানে ধরো অন্তর্ভুক্ত দাও,
যে তুমি নিয়ত করলে যে তুমি অন্তর্ভুক্ত করবে, তাহলে তুমি এখানে অন্তর্ভুক্ত লেখার দরকারই নাই, কারণ তুমি তো একটা ঘর করবে, আমি তো এখানে দুইটা কলাম করছি। তুমি তো আর দুইটা কলাম করবে না, করবে একটা কলাম। এখানে অন্তর্ভুক্ত লিখলে এখানে অন্তর্ভুক্ত কলাম, এখানে বহির্ভুক্ত লিখলে এখানে বহির্ভুক্ত কলাম, মানে কলাম। তো এখানে ওই যে এই যে আমি ব্র্যাকেট দিয়ে যে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত লিখছি, তখন এগুলা লেখার প্রয়োজন পড়বে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে এটা ব্যবহার করছি। আচ্ছা দেখো, আমি আগে অন্তর্ভুক্তটা আলোচনা করি। এখানে আছে দেখো আমাদের নিম্নমান কত আছে, এখানে নিম্নমান দেখো 7 দেওয়া আছে, নিম্নমান 7। এখন আমাদের শ্রেণী ব্যবধান কত, দেখো শ্রেণী ব্যবধান আমরা পেয়েছিলাম কত, 7। 7। এখন আমরা এর আগের স্লাইডে, মানে একটু আগে যে আমরা একটা স্লাইড তোমাদেরকে দেখালাম অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত, এখানে আমরা পড়ছি কি যে অন্তর্ভুক্ততে নিম্ন সীমা এবং উচ্চ সীমা উভয় কাউন্ট হয়। আচ্ছা এখন স্যার আমি কিভাবে এটা তৈরি করব? এখানে 7 থেকে 13 যে কিভাবে তৈরি করব? দেখো বলছি নিম্ন সীমা এবং উচ্চ সীমা উভয় কাউন্ট হয়। তুমি 7 রে তোমার আঙ্গুলে মানে গণতে থাকো, যে তুমি গণতে যদি থাকো, দেখো তোমার শ্রেণী ব্যবধান কত, 7, মানে কি 7টা, মানে 7 ঘর পরে হবে। তাহলে তুমি 7 সহকারে গণবে, 7, 8, 9, 10, 11, 12, 13। দেখো তুমি হাতে গণলে 13 পর্যন্ত দেখা যায় 7টা ঘর হয়। তাহলে 7 থেকে 13 এর মধ্যে ব্যবধান কত, 7, কারণ এখানে এখানে কিন্তু 7ও কাউন্ট করতেছি আমরা। আচ্ছা, এরকম ভাবে পরের ঘরে কিন্তু এই যে 13 কিন্তু এই ঘরে কাউন্ট হবে। 7 থেকে 13 এর ভিতরে আমরা যতগুলো উপাত্ত পাবো সবগুলা কিন্তু এই ঘরে কাউন্ট হবে। তারপরে আমরা এখানে লিখবো 14। 14, 14 থেকে 20 এ তুমি 14 থেকে গণো, 14, 14, 15, 16, 17, 18, 19, 20, দেখবে 7 ঘর। তাহলে 14 থেকে 20, এখানে কিন্তু 7, মানে এখানে 14 কাউন্ট হচ্ছে, 20 ও কাউন্ট হচ্ছে। কেউ কিন্তু মনে করবে না যে 14 স্যার 20 থেকে তো 14 বিয়োগ দিলে না 6 হয় না। আমি কিন্তু 14 কে কাউন্ট করছি। আঙ্গুলে নিয়ে যদি গণো তাহলে ঠিক হয়ে যাবে। দেখো এর পরে করে 21, 21, 22, 23, 24, 25, 26, 27। তা তুমি দেখো আঙ্গুলের মধ্যে 7 ঘর পর্যন্ত 27 হয়। তো এরকম ভাবে তুমি 42 দেখো, 42, 43, 44, 45, 46, 47, 48। তাহলে 7 ঘরের মধ্যে 48 হয়ে যায়। এই পদ্ধতিটাকে বলে অন্তর্ভুক্ত। এই পদ্ধতিতে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমাটা ভিন্ন হবে, এক হবে না। হ্যাঁ, এখানে এটা একটা শ্রেণী, এটা আরেকটা শ্রেণী। 7 থেকে 13 একটা শ্রেণী, 14 থেকে 20 একটা শ্রেণী। উপরের শ্রেণীর উচ্চ সীমা এবং পরের শ্রেণীর নিম্ন সীমার মান এক হবে না, ভিন্ন হবে। এই পদ্ধতিটাকে আমরা বলি অন্তর্ভুক্ত পদ্ধতি। এবং বহির্ভুক্ত পদ্ধতি হচ্ছে যে নিম্ন সীমা কাউন্ট হবে, উচ্চ সীমা কাউন্ট হবে না। উচ্চ সীমা পরের ঘরে নিম্ন সীমা হিসাবে কাউন্ট হবে। মানে মূল কথা হচ্ছে এই যে প্রত্যেকটা শ্রেণীর কিন্তু এইগুলো হলো উচ্চ সীমা, এই উচ্চ সীমাগুলো কাউন্ট হবে না। মানে ওই ঘরে কাউন্ট হবে না। পরে আর এগুলো কাউন্ট হবে। এখন যদি আমি ধর কোনো জায়গায় আমি 14 পাই, সাপোজ আমি যদি এখানে 14 পাই, এই 14 কিন্তু কাউন্ট হবে পরের ঘরে, মানে কি আমি টালি দিব পরের ঘরে, কখনো এই ঘরের টালি দিব না। তো এই পদ্ধতিটাকে বলে আমরা বহির্ভুক্ত পদ্ধতি। এই পদ্ধতিতে হচ্ছে তুমি যদি আঙ্গুলেও গণো যে 7, 8, 9, 10, 11, 12, 13, 13 পর্যন্ত কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু আমরা এক বাড়ায় নেই, 14 পর্যন্ত নেই, কারণ 14 গুলো কিন্তু এই ঘরে কাউন্ট হয় না। আর বহির্ভুক্ত পদ্ধতিটা করার একটা সহজ টেকনিক হচ্ছে যে নিম্ন সীমার সাথে আমি মানে এই যে শ্রেণী ব্যবধানটা যোগ দিব, সাথে সাথে 7 যোগ দিলে 14 হয়, আবার নিচে 14 টান্দা বসাই দিব। কারণ বহির্ভুক্ত পদ্ধতির নিয়ম হচ্ছে আগের শ্রেণীর উচ্চ সীমা এবং পরের শ্রেণীর নিম্ন সীমা এক হবে। আর এই এক হওয়াটাকে আমরা বলি বহির্ভুক্ত পদ্ধতি। হ্যাঁ, তো এখানে দেখো তারপর 14 সাথে 7 যোগ দিলে 21 হবে, 21 এর সাথে 7 যোগ দিলে 28 হবে, 28 সাথে 7 যোগ দিলে আমরা 35 হবে। এরকম ভাবে আমরা 42 সাথে 7 যোগ দিলে 49 হবে। তবে মনে রাখবো যদি আমি এখানে এই যে টালিগুলাকে আমি কাটতে গিয়ে আমি কখনো ধরো 14 পাই, 14 কাউন্ট হবে পরের ঘরে, মানে কি এই ঘরে কাউন্ট হয় না, হয় মানে হবে না। না হওয়ার কারণে এটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। কারণ আমরা বহির্ভুক্ত পদ্ধতির সংজ্ঞা পড়ছি কি যে নিম্ন সীমা কাউন্ট হবে, উচ্চ সীমা কাউন্ট হবে না। তো যদি আমি কোনো জায়গায় 14 পাই, এটা হবে পরের ঘরে কাউন্ট হবে। 21 পাইলে 21, যদি 21 পাই তাহলে আমি এই ঘরের টালি হবে, এই ঘরের টালি দিব, কখনো এই ঘরে হবে না। ধরো আমি কোনো জায়গায় 35 পাইলাম, হ্যাঁ, 35 যদি আমি পাই তাহলে 35 কোন ঘরে কাউন্ট হবে, পরের ঘরে, মানে এই ঘরে কাউন্ট হবে, কখনো উপরের ঘরে কাউন্ট হবে না। আচ্ছা, আমি তোমাদের বোঝার জন্য একটু ইয়ে করি, ডাটা কেটে কেটে দেখাই। আহ, এই যে ধরো আমি এই যে 40 টাকা, এই 40 টাকা আমি এখানে কাটবো মনে করো, এই যে 40 টাকা, এই যে 40 টাকা আমি কাটলাম। 40 কোন ঘরে বসবে দেখো, তুমি এখানে অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত যে কোনো পদ্ধতিতে টালির কোনো পরিবর্তন হয় না, টালি একই থাকে, একই পরিমাণ টালি থাকে, সেম টালি থাকবে, সমপরিমাণ টালি থাকবে। ধরো আমি এখন 40 কার ঘরে পড়ে দেখো তো, এই 35 থেকে 42 এর মধ্যে 40 পড়ে। তুমি এখানেও তাকাও যে 35 থেকে 41 এর মধ্যেই কিন্তু 40 পড়ে। তাহলে আমি এই যে এই ঘরে একটা টালি দিতে পারি, আমি কিন্তু আগে থেকে টালি দিয়ে রাখছি, যে এরকম করে তোমরা একটা টালি দিয়ে দিবে। হুম, এরকম করে টালি দিয়ে দিবে। তারপরে দেখো এই যে
19 কোন ঘরে পড়ে? হ্যাঁ, 19 দেখো কোথায় পড়ে? এই যে 14 থেকে 21 এর মধ্যে 19 পড়ে। আমি যেহেতু আগে টালি দিয়ে রাখছি, তোমরা এরকম ভাবে তোমার একটা টালি দিবে। তারপরে দেখো 15 কোন ঘরে পড়ে? 15 যদি আমি এই যে কেটে নিয়ে আসি, 15 কোথায় পড়ে? তোমরা কিন্তু কাঠ পেন্সিল দিয়ে এরকম ভাবে কাটবে। কেটে কেটে আইনা এখানে তোমরা করে বসাবে। তারপরে দেখো 15 কার ঘরে পড়ে? এই যে 14 থেকে 21 এর মধ্যে কিন্তু 15 আছে। তুমি আরেকটা টালি এরকম ভাবে দিবে। হ্যাঁ? তো এরকম ভাবে দিতে দিতে যখন আমার দেখা যাবে যে এরকম 3টা 4টা টালি হয়ে যাবে, পঞ্চম টালিটা কিন্তু আমরা এরকম করে দিই। পঞ্চম টালিটা মানে 4টা ঘরের উপরে এরকম টান দিয়ে দেখাই। আমি আগে থেকে তোমাদের বোঝার সুবিধার জন্য আগে থেকেই তৈরি করে মানে এখানে রাখছি। তো আমরা 5টা যদি দেখা যায় যে এখানে উপাত্তগুলো এই ঘরেই পড়ছে, 4টা পড়ার পরে পঞ্চমটা এরকম করে দিই। আবারও যদি এই ঘরে দেখো একটা এরকম 2টা 3টা 4টা পড়ে, আমি কি করব? আবারও এরকম ভাবে এই 5 নাম্বারটা এরকম ভাবে দিয়ে দিব। আহ, দেখ এরকম ভাবে আমরা দিয়ে দিব টালিগুলো। তবে এখানে অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত কোনো ক্ষেত্রে যে তোমার টালির কোনো পরিবর্তন হবে না, টালি এক ধরনের টালি থাকবে, কোনো ধরনের পরিবর্তন হবে না, টালি এক ধরনের থাকবে। তো এরকম ভাবে একদম তিয় পর্যন্ত আমি একদম 45 পর্যন্ত দেখা যাবে এরকম ভাবে আমরা এই টালিগুলা বসাবো এবং পরবর্তীতে আমরা এই টালিগুলাকে যোগ দিব। যোগ দেওয়ার পর এখানে যোগ দিয়ে দেখবো আবার মোট 30টা হইলো কিনা, কারণ আমাদের এখানে উপাত্ত তো 30টা। যেখানে 30টা মান অবশ্যই আমাকে এখানে 30 হবে। এদিকে আমরা লক্ষ্য করব 30 হলো কিনা। তো তোমরা শুধু এখানে আজকের ক্লাসটা মূল বিষয়টা ছিল যে অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্তটা বোঝানোর মানে তোমাদেরকে। তো তোমরা মাথায় রাখবে যে অন্তর্ভুক্তটা হচ্ছে কি, যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা সবই কাউন্ট হবে। নিম্ন সীমা এবং উচ্চ সীমা সব কাউন্ট হবে। এবং বহির্ভুক্ত হচ্ছে কি, নিম্ন সীমা কাউন্ট হবে এই ঘরে, উচ্চ সীমাটা এই ঘরে কাউন্ট হবে না, এই 14টা কাউন্ট হবে পরের ঘরে। এই পদ্ধতিটাকে বলি আমরা বহির্ভুক্ত, এটাকে বলে অন্তর্ভুক্ত। এবং তোমরা পরীক্ষাতে কোনো সময় অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত কথাটা উল্লেখ থাকে না, সরাসরি মানে জাস্ট এরকম তোমার প্রশ্ন দেওয়া থাকে। তো তোমরা এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বহির্ভুক্ত লিখবে, অন্তর্ভুক্ত লিখবে না। শিক্ষার্থীরা, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে এই চতুর্থ ক্লাসে। তোমরা এই ক্লাসটা ভালো করে বুঝতে হলে তোমাদেরকে আগের 2টা ক্লাস দেখতে হবে, ক্লাস 1 এবং ক্লাস 2। তো যদি ক্লাসটা দেখে তোমরা কিছুটা উপকৃত হয়ে থাকো, তাহলে ক্লাসটা সাবস্ক্রাইব করে এই খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।